প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনায় যে টপিকসগুলো আছে শিখন ফলে তার মধ্যে প্রথমটা হলো তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা ও তাপমাত্রা ব্যাখ্যা করতে পারবে। এই টপিকসটাই উপরে আমরা আলোচনা করব। এই টপিকসটা আলোচনা করতে গেলে একটা হলো তাপীয় সমতা আর একটা হলো তাপমাত্রা। এই দুইটা জিনিসই এখানে মেইন। তবে এই দুইটা জিনিসের ভালোভাবে বুঝতে গেলে পূর্বে কিছু আলোচনা করা দরকার। হয়তোবা এসএসসি তোমরা এগুলা সম্পর্কে কিছু জেনে থাকবে। আমরা প্রথমে আলোচনা করব তাপ গতিবিদ্যা। এই তাপ গতিবিদ্যাটা কি? তাপ গতিবিদ্যা হলো তাপ এবং যান্ত্রিক শক্তির রূপান্তর, অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে তাপ এবং তাপের যান্ত্রিক রূপান্তর সম্পর্কে জানা যায়, সেটাই হলো তাপ গতিবিদ্যা। এই তাপ গতিবিদ্যা আলোচনায় প্রথমে আমাদের তাপ এবং তাপমাত্রা সম্পর্কে জানা দরকার। তাপ জিনিসটা কি আমরা আগেই জানি। তাপ এক প্রকার শক্তি যা শুধু আমাদের অনুভূতি জন্মায়। বিষয়টাকে আমরা এভাবে বিবেচনা করতে পারি, যেমন এখানে দুইটা বিকারে বা পাত্রে পানি আছে। একজন স্টুডেন্টকে যদি বলা হয় তোমরা একটু দেখো তো একজন আসে এখানে যে কোন পানিটা গরম বা কোনটা ঠান্ডা। হয়তো একজন দেখলো, এখানে হাত দিয়ে দেখলো, দেখা যাচ্ছে যে পানিটা বললো কি ঠান্ডা। আবার এই পানিতে যখন হাত দেওয়া হলো তখন বোঝা গেল যে এটা কি গরম। যদি এটা হয় ঠান্ডা আর এটা হয় গরম, এ থেকে আমরা বুঝতে পারলাম কি যে একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা। এই যে গরম এবং ঠান্ডা আমরা অনুভব করতে পারলাম, এটাকেই বলা হয় তাপ। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা গরম এবং ঠান্ডার অনুভূতি জন্মায়। এখন তাপমাত্রাটা হলো কি? তাপমাত্রা হলো যে এই তাপটা যদি আমরা পরিমাপ করি তাহলে এটা কত ডিগ্রি হলো, সেটাই হলো তাপমাত্রা। যেমন তাপ পরিমাপের যন্ত্রের নাম কি? তাপ পরিমাপের যন্ত্রের নাম কেউ বলতে পারবে কি? অনেকে হয়তো বলে ক্যালোরিমিটার, থার্মোমিটার ইত্যাদি, কিন্তু আসলে তাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। অনেকে প্রথমে হয়তো থার্মোমিটার বলতে পারে, ক্যালোরিমিটার। তাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারটা কিরকম? ঠিক একটা পাত্র বিশেষ, যদি এটাকে বলি পাত্র একটা বিশেষ, এই পাত্রের উপরে একটা ঢাকনা থাকে, একটা ছিদ্র দিয়ে একটা থার্মোমিটার প্রবেশ করানোর জায়গা থাকে, আর একটা ছিদ্র দিয়ে একটা নাড়ানি প্রবেশ করানোর যন্ত্র থাকে। অর্থাৎ আমরা একটা পাত্র বিশেষ বলতে পারি, সেটাই হলো ক্যালোরিমিটার। এই তাপ পরিমাপ যন্ত্র হলো ক্যালোরিমিটার। এর সাহায্যে কি তাপ পরিমাপ করা হয়। এর এককটা কি তাপের? আগে বলা হতো তাপের একক ক্যালোরি, এবং সিজিএস পদ্ধতি তাই তাপের একক হলো ক্যালোরি, কিন্তু এমকেএস পদ্ধতিতে তাপের একক হলো জুল। তোমরা আরো হয়তো বিস্তারিত ওখানে দেখে নিবে বইয়ে। তারপরে এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা। তাহলে কি তাপমাত্রা? আমি বললাম যে কোনো কিছু বা তাপের পরিমাপ যখন আমরা করি তখন এটা কত ডিগ্রি হলো, সেটা হলো তাপমাত্রা। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে। তাহলে এই তাপমাত্রা কয় প্রকার হতে পারে আমরা যদি একটু লক্ষ্য করি, তাপমাত্রা হলো 3 প্রকার হতে পারে। এক নাম্বার হলো নিম্ন তাপমাত্রা। আর আরেকটা হলো
সাধারণ তাপমাত্রা, সাধারণ তাপমাত্রা, আর একটা হলো উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হলো তিন প্রকার। নিম্ন তাপমাত্রা যেটা, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস এর নিম্নে, নিচে যেটা। আর সাধারণ তাপমাত্রা সাধারণত 0 ডিগ্রি হতে 500 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। আর উচ্চ তাপমাত্রা হলো 500 ডিগ্রি সেলসিয়াস এর উপরে। এই হলো তাপমাত্রার প্রকার। তবে এই উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা এবং সাধারণ তাপমাত্রা সাধারণত আমরা থার্মোমিটার দিয়ে মাপতে পারি। এই উচ্চ তাপমাত্রা মাপার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার করা হয়, এটাও বিশেষ ধরনের থার্মোমিটার। এবং যদি আরো বেশি উচ্চ তাপমাত্রা নির্ণয় করা হয় তাহলে আরো বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে। যেমন সূর্যের তাপমাত্রা মাপতে গেলে এই সাধারণ থার্মোমিটার দিয়ে মাপা যায় না, এটা একটা বিশেষ ধরনের থার্মোমিটার আছে, যেমন সেটা হলো পাইরোমিটার। এর সাহায্যে অনেক উচ্চ তাপমাত্রা পর্যন্ত নির্ণয় করা যায়। আর তাপমাত্রা তাহলে কি হলো? তাপ কি? তাপ তাহলে আমরা আগে বললাম যে ঠান্ডা এবং গরমের অনুভূতি জন্মায়। তাহলে এই তাপের প্রকারভেদ কত প্রকার? তাপ হলো তিন প্রকার। আমরা যদি এখান থেকে বিবেচনা করি তাহলে তাপ তিন প্রকার। একটা হলো অনুভূত তাপ, অনুভূত তাপ। দুই নাম্বার হলো সুপ্ত তাপ, বা এটাকে আমরা লীন তাপ বলি। আর একটা হলো বিকীর্ণ তাপ। অনুভূত তাপ কি? এই যে গরম বা ঠান্ডা অনুভব হচ্ছে, এটাই হলো অনুভূত তাপ। সুপ্ত তাপ হলো কি? যদি একটি বস্তুকে অন্য বস্তুতে রূপান্তরিত করে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটে তাহলে সেটাই হলো অনুভূত তাপ। যেমন এক খণ্ড বরফকে তাপ দিলাম, বরফ খণ্ডটা যদি গলে পানিতে পরিণত হয়ে যায় তাহলে বরফের পানির তাপমাত্রা, বরফ খণ্ডের তাপমাত্রা হলো 0 ডিগ্রি, আর বরফ গলে যাওয়ার পর যে পানিতে পরিণত হলো তার তাপমাত্রা হলো 0 ডিগ্রি। তাহলে এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না, কিন্তু অবস্থা পরিবর্তন হলো। তাহলে অবস্থা এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিণত হলো, কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলো না। কিন্তু কিছু যে তাপ দেওয়া হলো, এই তাপটা কোথায় গেল? নিশ্চয়ই তার মধ্যে সুপ্ত অবস্থায় আছে, সেটাই হলো সুপ্ত তাপ বা লীন তাপ। আর বিকীর্ণ তাপ, কোনো বস্তুতে যদি তাপ দেওয়া হয় এবং ওই বস্তুটাকে যদি তখন ঠান্ডা কোনো জায়গায় রাখা হয় তাহলে সেই তাপটা আস্তে আস্তে বস্তুটাকে ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তাপটা আস্তে আস্তে চলে যায়। তাহলে এই যে প্রক্রিয়া যায় সেটাই হলো বিকীর্ণ তাপ। কিন্তু এই সুপ্ত তাপ বা লীন তাপটাকে আবার 4 ভাগে ভাগ করা যেতে পারে। যেমন গলনের সুপ্ত তাপ, যেটা বললাম গলনের সুপ্ত তাপ, আর বা কঠিনীভবনের সুপ্ত তাপ। সুপ্ত তাপ একটা বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ। আর একটা ঘনীভবনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ কোনটা? যেমন বরফটা গলে পানি হয়ে গেল, গলনের সুপ্ত তাপ। তাহলে এই গলনের সুপ্ত তাপের একটা নির্দিষ্ট মান আছে, লেটেন্ট ফিশন 3.36 into 10⁻⁵। আবার কঠিনীভবন, তাহলে বরফটাকে যদি আবার কি করি, তাপ অপসারণ করলে আবার কঠিন হয়ে যায়, সেটা হলো কঠিনীভবনের সুপ্ত তাপ। এই তাপটাও ওই একই তাপ। বাষ্পীয় ভবনের সুপ্ত তাপ, অর্থাৎ
পানি 100 ডিগ্রি থেকে ফুটন্ত অবস্থায় থাকে, এরপরে যদি তাপ দেওয়া হয় তাহলে ওটা আস্তে আস্তে কি হয়, বাষ্পীভূত হয়। তাহলে এই বাষ্পীভবনের সুপ্ত তাপ ল্যাটেন্ট ভ্যাকুর এর মানটা হলো 22.68 × 10⁵। এবং ঘনীভবনের সুপ্ত তাপ যদি ওই বাষ্পটাকে ঠান্ডা করা হয় তাহলে আবার কি হয়ে যায়, ঘনীভূত হয়ে যায়, সেই ঘনীভবনের সুপ্ত তাপও এটা। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই আলোচনায় দেখা গেল আমরা এইটুকুর মধ্যে যদি আমরা একটু আবার পুনরাবৃত্তি করতে চাই তাহলে তাপগতিবিদ্যা কাকে বলি? তাপগতিবিদ্যা হলো যেই এই পদার্থের বিজ্ঞানের যেই শাখায় তাপ এবং তাপের রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হলো তাপগতিবিদ্যা। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা শুধু গরম এবং ঠান্ডার অনুভূতি জন্মাবে। তাপমাত্রা হলো কি, যে এই তাপটা কতটুকু যে কোনো যন্ত্র যেই যন্ত্রের সাহায্যে পরিমাপ করে এটা জানা যাবে ফলাফলটা, সেটাই হলো তাপমাত্রা। তাপ হলো 3 প্রকার: অনুভূত তাপ, সত্য তাপ, বিকীর্ণ তাপ। আর সুপ্ত তাপটা আবার 4 প্রকার: গলনের সুপ্ত তাপ, কঠিনীভবনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঘনীভবনের সুপ্ত তাপ। আর তাপমাত্রাটা হলো 3 প্রকার: নিম্ন তাপ, উচ্চ তাপমাত্রা আর সাধারণ তাপমাত্রা। নিম্ন তাপমাত্রা, সাধারণ তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা। তবে আমরা এখন যদি চিন্তা করি যে তাপীয় সমতাটা কি, আমরা এখন মোটামুটি এগুলো এই আলোচনা করে এখন আমরা তাপীয় সমতায় যাব। যদি এইগুলো একটু তাপীয় সমতার দিকে আমরা যাই তাহলে তাপীয় সমতাটা কি বুঝতে পারবো। যে তাপীয় সমতা হলো সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝি আগে প্রথমত। সাম্যাবস্থা বলতে বোঝাচ্ছে দুইটা বস্তু যদি বিভিন্ন তাপে রাখা হয় কাছাকাছি স্পর্শ করে, তাহলে বেশি তাপ যেটা আছে, বেশি তাপমাত্রা আছে, ওই তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় তাহলে তাপ স্থানান্তরিত হবে। কতক্ষণ পর্যন্ত স্থানান্তরিত হবে বা সঞ্চালন হবে? যখন দুই বস্তুর এই তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর কোনো দিকে তাপ সঞ্চালিত হবে না। এই দুই বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায় সেটাই হলো সাম্য অবস্থা। এটাই হলো তাপীয় সমতা। তাপীয় সমতা হলো যদি একাধিক বস্তু পরস্পরের সংস্পর্শে রাখা হয় তাহলে এদের মধ্যে তাপ আদান প্রদান ঘটে এবং এক সময় দুই বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়। যখন দুইটি বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায় তখন এটাকে বলা হয় তাপীয় সমতা। এই সম্পর্কে তাপীয় সমতা নির্ধারণের জন্য বিজ্ঞানী ফাউলার একটি সূত্র দেন। এই সূত্রটি হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র। মূলত তাপীয় সমতার ভিত্তিতে এটি তৈরি করা হয়। এরকম হলো যদি এরকম এ, বি এবং সি 3টি বস্তু থাকে, এগুলো হলো সুপরিবাহী এবং এটা শুধু হলো কুপরিবাহী রাগান্বিত অংশটা। ফাউলার বলতেছেন যে এর প্রথম একটি বস্তু যদি তৃতীয় একটি বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং তৃতীয় বস্তুটা যদি কোনো দ্বিতীয় বস্তুর সাথেও তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তুটি নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হলো তাপগতিবিদ্যার 0তম সূত্র। এক কথায় আমরা বলতে পারি এই বস্তুটা যদি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, আবার এই বস্তু যদি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এই বস্তু দুটিও নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাকে হলো বলা হয় তাপগতিবিদ্যার 0তম সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটারের সাহায্যে সাধারণত জ্বর পরিমাপ করা হয়। যেমন আমরা যদি বিবেচনা করি এখানে একটি থার্মোমিটার আছে, তোমরা নিশ্চয়ই দেখছো এই থার্মোমিটার দিয়ে মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়। এই মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করার সময় কি করা হয়, এইটাকে হয় জিহ্বার নিচে না হলে বগলের পাশে চেপে ধরে থাকা হয়। কিছুক্ষণ পর 2-1 মিনিট পর যদি তুলে এটা দেখা হয় যে এর পারদটা তাপ গ্রহণ করে কতটুকু প্রসারিত হয়ে উপরে উঠছে, এটা দেখেই সাধারণত মাপা হয় ওর জ্বর। এখন যদি আমি বলি এই জ্বরটা কার জ্বর, এটা কি থার্মোমিটারের জ্বর? না, থার্মোমিটারের তো আর জ্বর হয় না। এটা মানুষের শরীরের তাপমাত্রাটা এখানে চলে গেছে,
অর্থাৎ মানুষের শরীরের তাপমাত্রা আর পারদের তাপমাত্রা একই হয়ে গেছে, ফলে পারদটা থার্মোমিটারে যতদূর পর্যন্ত উঠছে সেই দাগান্বিত দাগ পর্যন্ত পরিমাপ করলে সেটা মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় হয়ে যায়। তাহলে কিভাবে হয়ে যায়? তাহলে এটা ওই যে তাপের সমতা অর্থাৎ সাম্যাবস্থার কারণে, অর্থাৎ শরীরের তাপমাত্রা আর এই তাপমাত্রা যখন সমান হয়ে গেল তখন আর তাপমাত্রাটা কি হবে, আর কিছুক্ষণ পর আর কিন্তু পারদটা উপরে উঠবে না, তাহলে এই সাম্যাবস্থায় চলে আসে। এটাই হলো তাপীয় সমতা। এই তাপের সমতায় কিন্তু একটা উল্লেখযোগ্য বা একটা জিনিস খুব সুন্দরভাবে খেয়াল রাখা দরকার, যে তাপীয় সমতা তাহলে কি সমতা বলতে সমান, তাপীয় বলতে কি তাপ? আসলে কিন্তু না, তাপ সমান থাকে না, এখানে হবে কি তাপমাত্রা সমান থাকবে। তাপীয় সমতায় কি হয়? তাপমাত্রা সমান থাকে। এই কথাটা খুব গুরুত্ব সহকারে মনে রাখা দরকার, যে তাপীয় সমতা বলতে বোঝাচ্ছে তাপমাত্রা যেন সমান হয়। আমরা এই পদ্ধতিতে বা এর সাহায্যে আমরা সাধারণত থার্মোমিটার কিভাবে তৈরি হয় এই জিনিসটাও জানতে পারি খুব সহজে, কিন্তু আসলে অতটুকু সময় হয়তো পাবো না। তারপরেও খুব শর্ট 1 মিনিটের মধ্যে যদি বলতে পারি, দেখি এই কলমের নেটটা বের করলাম, ঠিক এরকম একটা সরু ছিদ্র বিশিষ্ট এরকম একটা কাঁচ নল নেওয়া হয়। প্রথমে নেওয়ার পর এই উপর নিচ দিকটা হলো বন্ধ, উপর দিক দিয়ে যদি একটু পারদ ঢেলে দেওয়া হয় তাহলে এই পারদটা কিছুদূর যাওয়ার পর আবার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে নিচের দিকে শুধু বায়ুটা থাকবে, এই বায়ুটা কিন্তু বের হচ্ছে না। পরে যদি আবার এখানে তাপ দেওয়া হয় তাহলে বায়ু যেহেতু বেশি প্রসারণ হয় তাহলে আস্তে আস্তে বায়ুটা বুদবুদ আকারে বের হয়ে চলে যাবে। আবার পারদ ঠান্ডা হতে দিলে পারদটা আবার একটু নিচে নামবে। এরকম করতে করতে একসময় সম্পূর্ণ পারদটা যখন ভর্তি হয়ে যাবে তখন ঠান্ডা অবস্থায় তখন এই যদি এই নলটাকে কাঁচ নলটাকে এদিকে আবার তাপ দেওয়া হয় তাহলে আস্তে 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 বন্ধ হয়ে যাবে। ফলে কি হয়ে যাবে? একটা থার্মোমিটার তৈরি হয়ে যাবে। এই থার্মোমিটারকে কিভাবে দাগান্বিত করা হয় আর কিভাবে এর মান নির্ণয় করা হয় সেটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখন একটু আলোচনা করতে চাচ্ছি যে থার্মোমিটারের তাপমিতিক পদার্থ এবং তাপমিতিক ধর্মটা কি। আচ্ছা, আমরা যদি বলি যে পারদে তাপ দিলে পারদ তাপে প্রসারণ ঘটে। আসলে সাধারণত সব পদার্থেই তাপ দিলে প্রসারণ ঘটে। আমি এখানে লিখলাম পারদ তাপে প্রসারণ ঘটে, পারদের প্রসারণ ঘটে। তাহলে পারদ হলে এটা একটা বস্তু, এটাকে আমরা বলতে পারি তাপমিতিক বস্তু। তাপমিতিক বস্তু। আর প্রসারণ ঘটে, তাই এটা হলো তাপমিতিক ধর্ম। বিষয়টা হলো এরকম, কোনো পদার্থে তাপ দিলে যদি ও কোনো প্রসারণ হয়ে তার প্রসারণ বা সংকোচন যেটাই হোক, তাপ দিলে যদি ও একটা ধর্ম প্রদর্শন করে প্রসারিত হয়ে যায় তাহলে এটা হলো তাপমিতিক। যে বস্তুটাকে তাপ দিলে তার আয়তনটা বাড়ে যাচ্ছে সেটা হলো তাপমিতিক বস্তু, এবং ও কিভাবে বাড়তেছে এই প্রসারণটাই হলো তার তাপমিতিক ধর্ম। তাহলে এই পারদ হলো তাহলে তাপমিতিক বস্তু, ওকে তাপ দিলে বা থার্মোমিটারে যদি আমরা কোনো তাপের স্পর্শ রাখি তাহলে পারদটা আস্তে আস্তে উপরে উঠতেছে, এটাই হলো তাপমিতিক তার ধর্ম। তাহলে পারদটা হলো তাপমিতিক বস্তু, তার পারদটা যে প্রসারণ ঘটে সেটি হলো তাপমিতিক ধর্ম। আমরা এই তাপমিতিক প্রসারণ, তাপমিতিক বস্তু এবং তাপমিতিক ধর্মের উপর ভিত্তি করে এই থার্মোমিটারে পারদ দিয়ে বা থার্মোমিটার দিয়ে আমরা জ্বর বা অন্যান্য কিছু মাপতে পারি, তাপমাত্রা মাপতে পারি। আমরা এবার এখানে আরেকটা জিনিসের খেয়াল রাখা আমাদের দরকার, বা আমরা এখন জানার চেষ্টা করব, যেটা পানির দৈর্ঘ্যবিন্দুটা। পানির দৈর্ঘ্যবিন্দুটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা পানির দৈর্ঘ্যবিন্দু। পানির দৈর্ঘ্যবিন্দু জানতে গিয়ে আমাদের আগে জানা দরকার যে চাপের উপর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কেমন প্রভাব। যেমন আমরা যদি চাপ দিলাম, বৃদ্ধি করি, তাহলে কিন্তু গলনাঙ্ক কি হয়? গলনাঙ্ক কিন্তু কমে যায়। এই তীর চিহ্নটা নিচে দিকে কম বোঝানো হলো, উপরের দিকে মানে কি বৃদ্ধি করা হলো। আবার যদি চাপ বাড়ায়, স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হবে? স্ফুটনাঙ্ক
চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে। আমরা এখন এটার পানির তৈজবিন্দু সম্পর্কে একটু ব্যাখ্যা বা ভালোভাবে বোঝা জানা দরকার। পানির তৈজবিন্দুটা হলো কি, একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি কঠিন, তরল, বায়বীয়, কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় থাকতে পারে, সেটাই হলো পানির তৈজবিন্দু। তাহলে একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানিটা কঠিন, তরল, বায়বীয় তিন অবস্থায় থাকতে পারে, সেটাই হলো পানির তৈজবিন্দু। আসলে বাস্তবে কি এটা সম্ভব? অনেক সময় মনে প্রশ্নে যাবে। আমরা একটু বোঝার যদি চেষ্টা করি তাহলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমি একটু খেয়াল করে দিলাম তাপমাত্রা, আর একদিকে দিলাম চাপ, পি উপরের দিকে আর তাপমাত্রা হলো এর দিকে, এটা ওয়াই। চাপ যদি আমি বাড়াতে দেখি, এক সময় আমরা বলতে পারি এটা হলো স্বাভাবিক তাপমাত্রা। স্বাভাবিক তাপমাত্রাটা কি? স্বাভাবিক চাপ, যেমন 1 atm, 1 অ্যাটমসফিয়ার ধরলাম, এটা হলো স্বাভাবিক চাপ। আচ্ছা, তাপমাত্রা যদি মনে করি, আমি এটাকে একটা বিবেচনা করলাম 273 কেলভিন। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন হলো কি বরফ বিন্দু। তাহলে আমি মনে করলাম যে স্বাভাবিক তাপমাত্রায় এখানে একটা বিন্দু পাইলাম। আচ্ছা, 273, যদি আমি 373 এখানে বিবেচনা করি, 373 কেলভিন। আচ্ছা, এখন 1 অ্যাটমসফিয়ার বা স্বাভাবিক চাপে যদি আমরা এর মানটা নির্ণয় করতে চাই, তাহলে 1.013 × 10⁵ স্বাভাবিক চাপ। এখন এই চাপে একটা বস্তু, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি বরফ অবস্থায় থাকবে পানিটা, সব মনে করলাম এটা বরফ। আর 273 ডিগ্রি হলে হবে কি পানি। 373 ডিগ্রি মানে কি পানি বা 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পানি অথবা বাষ্প। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই বিন্দুটাকে আমি চিহ্নিত করতেছি কি বরফ হিসাবে। তাহলে বরফের পরে কি হলো, তাপ বাড়াচ্ছি, পানি হয়ে গেল, এটা সম্পূর্ণ পানি। তাহলে বা এটা আমরা নির্ণয় করতেছি তরল। এরপরে যদি আরো তাপ দিতে শুরু করি, 373 ডিগ্রি পরে আরো তাপ দিতে থাকে, তাহলে একসময় কি হয়ে যাবে, সেটা বাষ্প হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই এদিককার অংশটা হলো তাহলে কি বাষ্প। বিষয়টা একটু ভাবার বিষয়। আমাকে আর একটু উপরে লিখলে ভালো হতো, বরফ, এটা হলো তাহলে কি তরল অংশ, আর এটা হলো তাহলে বাষ্প। আচ্ছা, এখন যদি আমি একটু চাপ বাড়াই, চাপ একটু বাড়াই দিলাম, চাপ বাড়াইলে কি হয়, গলনাঙ্ক কমে যায়। গলনাঙ্ক বলতে কি, এই 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা হলো গলনাঙ্ক বা বরফ। তাহলে চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে যায়। তাহলে গলনাঙ্ক কমে মানে কি, তাহলে গলনাঙ্ক তাহলে এদিকে 0 ডিগ্রি এদিকে, তাহলে গলনাঙ্ক কমে গেল মানে কি এই বিন্দুটা হয়তো চলে আসলো এদিকে। আবার চাপ যদি বাড়াই, স্ফুটনাঙ্ক কি হয়, বাড়ে যায়। তাহলে স্ফুটনাঙ্ক কি এর পরে এদিকে যাওয়া মানে কি, তাহলে স্ফুটনাঙ্কটা হয়তো বেড়ে এদিকে চলে গেল, একদম হয়তো এখানে বিন্দুটা চলে গেল, বাড়ে যাচ্ছে। জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি আবার প্রথম থেকে বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আমরা এক অক্ষের দিকে নিলাম আমরা তাপমাত্রা কেলভিনে, ওয়াই অক্ষের দিকে নিলাম আমরা চাপ, যেমন স্বাভাবিক চাপ হলে 1 অ্যাটমসফিয়ার। তাহলে ধরলাম যে 273 ডিগ্রি কেলভিন অথবা 0 ডিগ্রি সেলসিয়াসে আর 1 অ্যাটমসফিয়ার চাপে অবস্থানটা এখানে।
তাহলে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিন তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন তাপমাত্রা, তাহলে এটা হবে কি বরফ, কারণ 0 ডিগ্রি বা 273 কেলভিনে থাকে বরফ অবস্থায়। এরপরে যদি তাপমাত্রা বাড়তে শুরু করে তাহলে বরফটা গলতে গলতে পানি হবে বা তরল হবে। এরপরে যদি 373 কেলভিন পর্যন্ত পানি থাকলো, এরপরে আরও তাপমাত্রা বাড়লে এটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখি যে যদি আমরা 273 ডিগ্রি চাপ, 273 কেলভিন তাপমাত্রায় চাপটা ছিল স্বাভাবিক চাপ, যদি এরপরেও আমরা চাপ বাড়াই দিই তাহলে কি হবে, গলনাঙ্ক যাবে কমে। তাহলে গলনাঙ্ক কমে গেলে কি হবে, কি তাহলে বিন্দুটা এদিকে চলে আসবে। আবার যদি 373-এর পরে চাপ বাড়ানো হয়, চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক যাবে বাড়ে। তাহলে স্ফুটনাঙ্ক ছিল 373-এর পরে স্ফুটনাঙ্ক, তাহলে বাড়ে যাচ্ছে বলতে কি এই যে এখানে বাড়ে যাচ্ছে, স্ফুটনাঙ্ক বাড়ে যাচ্ছে। আবার যদি এরকম করি, চাপ কমাই দিই, তাহলে গলনাঙ্ক কি হবে, গলনাঙ্ক চাপ কমাই দিলে গলনাঙ্ক বাড়ে যাবে। আবার চাপ যদি আমরা কমাই দিই, স্ফুটনাঙ্ক কি হবে, এই স্ফুটনাঙ্ক কমে যাবে। বিষয়টাকে আমরা অন্যভাবে বিবেচনা করে দেখি, চাপ এবং চাপের সাথে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের সম্পর্ক কি। যেমন আমরা প্রেসার কুকারে রান্না বান্না করি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণটা কি, কারণ প্রেসার কুকারে সব ঢাকানো অবস্থায় থাকে, বন্ধ করা থাকে, তাহলে ভেতরে বাষ্পটা আর বের হতে পারে না, ওখানে প্রেসার দেয়, চাপ বেশি হয়ে যায়। তাহলে চাপ বেশি হয়ে যায়, চাপ বেশি হয়ে গেলে কি ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যায়। কারণ কি, তখন বেশি তাপমাত্রায় ফুটে। এমনি যদি স্বাভাবিক 100 ডিগ্রিতে ফুটতো, তখন 120 ডিগ্রিতে ফুটতেছে। তাহলে কি চাপ বাড়াইলে স্ফুটনাঙ্ক বাড়ে যাচ্ছে। আবার যদি আমরা চাপ কমাই তাহলে স্ফুটনাঙ্কটা কি হয়ে যায়, তাড়াতাড়ি কমে যায়। যেমন পাহাড়ের উপরে সহজেই তাড়াতাড়ি ফুটে যায় পানিটা, ফলে সহজে রান্নাটা হয় না, অর্থাৎ রান্না করা খুব কষ্টকর হয়ে যায়। যাই হোক, তাহলে চাপ বাড়াইলে গলনাঙ্কটা কমে যায়, আমরা এভাবে বিন্দুটা পাইলাম। আবার স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে স্ফুটনাঙ্ক বিন্দুটা পাইলাম। এবার যদি আমরা চাপটা আরেকটু কমাই দিয়ে দিকে, তাহলে কি হবে, চাপ কমাই দিলে গলনাঙ্ক বাড়ে যায়, তাহলে গলনাঙ্ক বাড়ে গেলে কি বিন্দুটা আরো এই পাশে চলে আসবে। চাপ কমাইলে গলনাঙ্ক বাড়ে যায়, এই গলনাঙ্ক কি সামনের দিকে চলে গেল। আবার চাপ কমাইলে স্ফুটনাঙ্ক কমে, চাপ যখন আমি কমাই দিলাম নিচের দিকে আসলাম, চাপের নিচের দিকে আসলে স্ফুটনাঙ্ক চাপ কমে গেল, তাহলে স্ফুটনাঙ্ক এবার না বাড়ে, এবার কি হলো, আবার একটু এদিকে চলে আসলো, এখানে চলে আসলো। তাহলে এইভাবে যদি আমরা রেখাগুলাকে একসাথে সংযুক্ত করি তাহলে দেখা যাবে যে এইরকম একটা বিন্দু চলে আসে। এই বিন্দুটাই হলো পানির তৈরি বিন্দু, কারণ এখানকার একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে 273.16, অর্থাৎ তাহলে এই চাপটা হলো, যদি অ্যাটমসফিয়ারে লিখি তাহলে 0.06 অ্যাটমসফিয়ার, অথবা যদি আমরা বলতে পারি এই চাপের মানটা 4.58 মিলিমিটার পারদ চাপ, মার্কারি চাপ, এই যে পারদ চাপ। তাহলে পানির তৈলবিন্দুটা হলো কি, এখান থেকে দেখা যাচ্ছে যে এই অংশটুকু সম্পূর্ণ হলো কি কঠিন বা বরফ, আর এই অংশটুকু বোঝাচ্ছে এইটুকু হলো তরল, আর এদিকে এই অংশটা হলো তাহলে বাষ্প। তাহলে এমন একটা বিন্দু আছে, তাহলে সংজ্ঞাটা হলো কি, পানির তৈলবিন্দুর সংজ্ঞাটা হলো কি, নির্দিষ্ট চাপে, এই নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি কঠিন, তরল, বায়বীয় তিনটি অবস্থায় থাকতে পারে, ওইটাকে বলা হয় পানির তৈলবিন্দু। তাহলে পানির তৈলবিন্দু যদি বলা হয় স্থানাঙ্ক কি, তাহলে চাপ হলো এটা আর তাপমাত্রা হলো এটা, এটাই হলো পানির তৈলবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমাদের এই পানির তৈলবিন্দু কি, এটা সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার, এবং ওই তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্ম কি, এটা সম্পর্কে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা এরপরে আমরা এই তাপমাত্রা পরিমাপ এখন করতে যাব, থার্মোমিটারের সাহায্যে কিভাবে করতে পারি সেটি এখন লক্ষণীয়। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা একটু লক্ষ্য করি যে প্রথমে একটি নিলাম সাহায্যকারী স্কেল থার্মোমিটার, একটা সেলসিয়াস থার্মোমিটার, একটা ফারেনহাইট থার্মোমিটার, একটা কেলভিন থার্মোমিটার। এই থার্মোমিটারগুলোকে যদি
বরফের মধ্যে স্থাপন করা হয়, রাখা হয়, তাহলে এর ভিতরে যে পারদটা আছে এটার তাপমাত্রা কমে আস্তে আস্তে সব সময় নির্দিষ্ট একটা জায়গায় আসে থাকবে। এই বরাবর প্রত্যেকটাই তাহলে কি একটা নির্দিষ্ট স্থানে আসে থাকবে। এই নির্দিষ্ট নিম্নের এই অবস্থাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ককে সাহায্যকারী স্কেলে ধরলাম মেল্টিং পয়েন্ট। সেলসিয়াস বিজ্ঞানী সেই নিচের অংশটাকে ধরছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট এই নিম্ন স্থির বিন্দুটাকে ধরছে 32 ফারেনহাইট, এবং বিজ্ঞানী ক্যালভিন এটাকে ধরছে 273 ক্যালভিন। এখন এই থার্মোমিটারগুলোকে যদি এখন ফুটন্ত পানি বা বাষ্পের মধ্যে স্থাপন করা হয়, তাহলে এই পারদটা উত্তপ্ত হবে। পারদটা উত্তপ্ত হলে পারদটা প্রসারিত হবে, প্রসারিত হলে সামনে উপরের দিকে উঠতে শুরু করবে। এক সময় দেখা যাবে যে সব পারদগুলো এক জায়গায় উঠে স্থির অবস্থায় থাকলো। এটাকে যদি আমি এই দাগটা দ্বারা চিহ্নিত করি, তাহলে এটাই হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সাহায্যকারী স্কেলে এই পয়েন্টটাকে ধরলাম বি, অর্থাৎ বয়লিং পয়েন্ট বা ফুটন্ত বিন্দু বা স্টিম বিন্দু বা ফুটন্ত অবস্থা। আর বিজ্ঞানী সেলসিয়াস এটাকে ধরছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং বিজ্ঞানী ফারেনহাইট এটাকে ধরলো 212 ফারেনহাইট, এবং ক্যালভিন এটাকে ধরলো 373 ক্যালভিন। যদি এই দুই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধানকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এখন মৌলিক ব্যবধান সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত হবে? 100 থেকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে যদি নিম্ন স্থিরাঙ্ক বাদ দিই তাহলে 100। এখানে হবে ফারেনহাইটের ক্ষেত্রে হবে 180, আর ক্যালভিনের ক্ষেত্রে হলো 100। এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার যে সকল স্কেলের ক্ষেত্রে এই যে তাপমাত্রা বা পাঠ, অর্থাৎ তাপমাত্রা আর নিম্ন স্থিরাঙ্ক, যতদূর তাপমাত্রা উপরে উঠবে তাপমাত্রা এবং নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, এই অনুপাতটা সব স্কেলের ক্ষেত্রে সমান হবে। যদি আমরা খেয়াল করি, যেমন এখানে ক্ষেত্রে যদি আমরা তাহলে এখন কোনো এক সময় মনে করি যে একটা পার্ট এর পাইলাম এরকম এস স্কেল পার্ট পাইলাম এস, সেলসিয়াসের পার্ট পাইলাম সি, ফারেনহাইটের পার্ট পাইলাম এফ, আর ক্যালভিনের পার্ট পাইলাম কে, তাহলে আমরা সম্পর্কটা স্থাপন করতে পারি তাপমাত্রা এস বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক হলো এম মেল্টিং পয়েন্ট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো বি, নিম্ন স্থিরাঙ্ক হলো এম। তদ্রূপ এই স্কেলের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি সেলসিয়াস স্কেলে পার্ট সি, তাপমাত্রা সি, নিম্ন স্থিরাঙ্ক হলো 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100, নিম্ন স্থিরাঙ্ক 0। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে এফ, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, আর নিম্ন স্থিরাঙ্ক হলো 32। তদ্রূপ ক্যালভিন স্কেলের ক্ষেত্রে কে মাইনাস 273, 373 মাইনাস 273, এই স্কেলটা। এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা এইভাবে পেতে পারি সি ভাগ 100 সমান এফ মাইনাস 32 ভাগ 180 সমান কে মাইনাস 273 ভাগ হলো 100। প্রতিটি আমরা জানি প্রতিটি অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না। যদি প্রতিটাকে 20 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাবো সি ভাগ 5, এফ মাইনাস 32 ভাগ 9, কে মাইনাস 273 ভাগ 5। এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্কেলের তাপমাত্রা রূপান্তর করতে পারবো এবং নির্ণয় করতে পারবো। যেমন যদি বলি এখন যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পাঠ একই দিবে, বা কোন নির্দিষ্ট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে, তাহলে ধরে নিলাম এই সম্পর্কটুকু আমরা স্থাপন করবো। এইটুকু লিখব, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হলো। তাহলে একই পাঠ, তাহলে সি এর মান যা হবে এফ এর মানও তা হবে। যদি আমি এক্স ধরি তাহলে সি এর মান এক্স, এফ এর মান এক্স, এই সম্পর্কটা থেকে শুধু এক্স এর মানটা বের করে নিলে যা মানটা আসবে সেটাই হলো তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেবে ওই তাপমাত্রায়। অথবা যদি এরকম ভাবে বলা হয় যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, তাহলে সেলসিয়াসের স্কেলের পাঠ কে যদি আমি এক্স ধরি তাহলে ফারেনহাইটের পাঠ হবে কি 2x দ্বিগুণ। তাহলে আমরা এই
এই মানটা বসাই দিলে, এখানে এক্স এর মানটা বসাই দিলে আমরা সেলসিয়াস স্কেলের মান পার্ট পেয়ে যাব, সেখান থেকে আমরা ফারেনহাইট স্কেলের পার্ট পাবো। তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো, তোমরা যে কোনো বই ফলো করতে পারো, তবে আমি আখতারুল ইসলাম স্যারের বইটা ফলো করছি। এখানে তোমাদের যে উদাহরণের 2টা অঙ্ক আছে, ওই অঙ্ক 2টা যদি তুমি এখানে করো তাহলে এই সম্পর্কে আরও একটু ভালো ধারণা হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে এই অংশটুকু একটু ভালোভাবে পড়ার, তাহলে হয়তো তোমরা এই সম্পর্কে একটু ভালো ধারণা পাবে এবং তোমরা এই অংশটুকু সম্পর্কে একটু সঠিক ধারণা হবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না অঙ্কে। আশা করি এই পর্যন্ত তোমাদের আজকে সবাইকে ধন্যবাদ।